আসসালামু আলাইকুম। জিনিয়াস আইটিতে সবাইকে স্বাগত। চলে আসলাম আজকেও মাইক্রোসফটের উপর আরও একটি টিউটোরিয়াল নিয়ে। তো ইতিপূর্বে আমরা 3টা ক্লাস সম্পূর্ণ করেছি। তো আমি আশাবাদী সবাই প্র্যাকটিস করতেছেন। যদি কেউ আমাদের এই ভিডিওগুলো ক্লাস অনুযায়ী না দেখে এই ভিডিওতে চলে আসেন, তাহলে অনেক কিছু আপনার মিসিং থাকতে পারে। তো আমি শুরুতেই অনুরোধ করব, আপনারা অবশ্যই আমাদের ক্লাসের যে সিকোয়েন্স এটা মেনটেন করবেন এবং সিকোয়েন্স অনুযায়ী আগাবেন। অর্থাৎ এখন আজকে আমি শুরু করব 4র্থ ক্লাস, কিন্তু আপনারা যদি প্রথম, দ্বিতীয়, তৃতীয় ক্লাসগুলো না দেখে থাকেন, তাহলে আমাদের ক্লাস 4 বা 4র্থ ক্লাসটি দেখলে আপনি অনেক কিছু বুঝবেন না। তো আমাদের অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের একটা ফেসবুক পেজ আছে, যেখানেও আমরা আমাদের প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি। আমাদের ক্লাসগুলো আমরা প্রতিনিয়ত এখানে দিয়ে থাকি। তো আমাদের জিনিয়াস আইটির যেই ফেসবুক পেজটা আছে, এটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন। তো ঠিক আছে, আমরা চলে যাই আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের 4র্থ ক্লাসে। তো এখানে আমরা অলরেডি হোম ট্যাব নিয়ে কথা বলেছি পূর্বের ভিডিওগুলোতে, এইগুলো নিয়ে আমরা আর কথা বলবো না। আচ্ছা, ইনসার্টের বেশ কিছু টুল নিয়েও কথা বলেছি, যেমন পেজেস গ্রুপটা নিয়ে আমরা অলরেডি কথা বলেছি। তো শেপ নিয়েও কথা বলা হয়েছে, যদি আমি পরবর্তীতে আবার দেখাবো। তো এখানে আমরা আজকে টেবিল নিয়ে কাজ করব। তো সবাই ধৈর্য সহকারে বসুন এবং মনোযোগ সহকারে কি বলে ক্লাসগুলো করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। তো এখন এই টেবিল নিয়ে আমরা অনেক কাজ করে থাকি। আমাদের প্রতিদিনের যত ডকুমেন্ট আছে, আমরা যদি কোনো শিট দেখি, শিটের মধ্যে কিন্তু আপনার টেবিল মানে থাকে, ছক টানা খাতা থাকে না অনেকটা। যেমন আপনি একটা 100 জনের একটা নাম লিস্টিং করবেন, তাদের ফোন নাম্বার, বয়স বা তাদের ঠিকানা। হ্যাঁ, এবার সিরিয়াল বাই সিরিয়াল লিখতে গেলে আপনি এভাবে লিখতে পারবেন না, আপনাকে অবশ্যই ওই টেবিল নিতে হবে। টেবিল নিয়ে লিখলে লেখাটা সুন্দর হয়, ঠিক আছে। এছাড়া আমাদের প্রতিদিনের কাজে আমরা রুটিন বানাই, তারপরে আমরা আরও অনেক কাজ করি। তো আমরা টেবিলের কাজটা একটু প্র্যাকটিক্যালি দেখি, ঠিক আছে। তো এর জন্য আমরা প্রথমে চলে আসবো ইনসার্ট ট্যাবে এবং এখান থেকে আমরা টেবিল যেই টুলটা আছে আমাদের, এই যে টেবিলস গ্রুপের টেবিল টুলটা, এটা আমরা ইউজ করব। এখানে একটা ড্রপ ডাউন বাটনের মতো নিচে দেখা যায়, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। তো এই বাটনটার মধ্যে আমরা ক্লিক করলে আমাদের টেবিলের যে টুলগুলো, আরও যে বেশ কিছু টুল আছে, এটা শো করবে। তো এখন আমি বলে নিই, আমাদের একটা টেবিলের মধ্যে যেটা হচ্ছে আপনার কি বলে, আমি এখান থেকে একটা টেবিল নেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এখান থেকে একটা টেবিল নেই, জাস্ট নিলাম। একটা টেবিলের এই যে বরাবর, এটাকে বলা হচ্ছে কলাম, অর্থাৎ এই বরাবর যা আছে এটা হচ্ছে কলাম, আর এই বরাবর যেটা আছে সেটাকে বলা হচ্ছে রো। রো এবং কলামের সমন্বয়ে আমাদের টেবিলটা গঠিত, ঠিক আছে। তো ঠিক আছে, তো এখন এই টেবিলের মধ্যে আমি যদি হিসাব করি কয়টা রো আছে আর কয়টা কলাম আছে, তো এখানে কলাম আছে হচ্ছে একটা কলাম, দুইটা কলাম এবং এই একটা কলাম, 3টা কলাম। তাহলে 3টা কলাম আছে এবং রো আছে কয়টা, একটা রো, দুইটা রো এবং 3টা রো। তো আমরা যখন আমাদের কোনো টেবিল তৈরি করবো, আমরা আমাদের রো এর হিসাব এবং কলামের হিসাবটা আগে করে নিব, ঠিক আছে। তো এখন এখানে দেখা যায়, আপনি যদি খেয়াল করেন, যখনই আমরা ইনসার্ট টেবিলের মধ্যে গিয়েছিলাম, তখন কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছিলাম, আমি একটু বাইরেটা ক্লিক দিই। হ্যাঁ, এখানে দেখতে পেয়েছিলাম যে আমরা একটা টেবিলের কয়টা রো নিব এবং কয়টা কলাম নিব, এই যে উপরে দেখা যায়, এই যে ইনসার্ট টেবিলের এখানে দেখা যায়। অর্থাৎ এখানে আমি যে 5 দেখা যায়, আগে যে সংখ্যাটা দেখা যায় 5, এটা হচ্ছে 5টা কলাম। আর পরে যেটা দেখা যায় এটা হচ্ছে রো, মানে সারি নাম্বার কয়টা হবে এবং কলাম সংখ্যা কয়টা হবে। আমরা এখান থেকে সর্বমোট 60টা কলাম এবং 6টা রো নিয়ে একটা টেবিল সর্বোচ্চ তৈরি করতে পারি। এর বেশি আমরা এখান থেকে তৈরি করতে পারবো না। কিন্তু আমাদের যদি আরো বেশি কলাম, রো নিয়ে আমাদের টেবিলটা তৈরি হয়, ধরো আমাদের টেবিল সংখ্যা মানে টেবিলের কলাম সংখ্যা আছে 3টা, কিন্তু সারি সংখ্যা আছে বা রো সংখ্যা আছে 20টা। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা এখান থেকে এইভাবে মানে ড্র্যাগ না করে আমরা এখানে চলে যাব, ইনসার্টে চলে যাব এবং এখান থেকে আমরা টেবিলের কয়টা কলাম হবে, হ্যাঁ এখানে দেওয়া আছে, দেখো এই যে টেবিল সাইজের মধ্যে দেওয়া আছে নাম্বার অফ কলামস, মানে তুমি কয়টা কলাম দিতে চাও, এবং এখানে দেওয়া আছে নাম্বার অফ রোজ, মানে তুমি কয়টা রো দিতে চাও।
ঠিক আছে। তো আমরা ধরে নিলাম আমাদের কলাম সংখ্যা হচ্ছে 3 এবং আমাদের মানে রো বা সারি সংখ্যা হচ্ছে আমাদের 20টা। তো এই হলো অবস্থা। এখন আমরা এখানে অটো ফিক্সডই থাকুক, মানে অটো ওয়াইডটা ফিক্সড করবে, জাস্ট ওকে। তো দেখো এখন এখানে আমরা 3টা কলাম নিয়ে এ একটা কলাম, এ একটা কলাম এবং এ একটা কলাম, 3টা কলাম, এবং এখানে আমরা 3টা কলামের মধ্যে কয়টা সারি পাইছি? প্রায় 20টা সারি পাইছি। ঠিক আছে, আমার টেবিলটা কিন্তু তৈরি হয়ে গেল। তো এখন আমি মনে করি তোমরা টেবিল সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা তোমাদের মধ্যে ঢুকে গেছে, তোমরা সহজেই টেবিল তৈরি করতে পারো ইনসার্ট থেকে। ঠিক আছে, তোমার ইনসার্টে আসলে এখান থেকে টেবিল তৈরি করতে পারো। যদি অল্প কিছু হয় তাহলে এখান থেকে দিয়ে নিবা। আর যদি তোমার মনে হয় যে না আমার ইনসার্ট টেবিল করা লাগবে, আমার কলাম সংখ্যা এবং সারি সংখ্যা মানে রো সংখ্যা আমার জানা আছে, অথবা আমি এখানে ম্যানুয়ালি লিখে ওকে করে দিব, সেই টেবিলটা এখানে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা। তো এরপরে আমরা দেখি আমাদের এখানে আরেকটা টুল আছে যেটার নাম হচ্ছে ড্র টেবিল। এই ড্র টেবিলটার কাজ কি? ধরো এখানে তুমি 3টা কলাম এবং 3টা রো নিয়ে একটা টেবিল তৈরি করছো। এখন তোমার মনে হলো যে এইখানে আমার একটা কলাম বাড়ানো দরকার, অর্থাৎ একটা কলামকে আমি 2টা ভাগ করে দিব, অথবা এখানে আমার নিচে আরেকটা সারি বাড়ানো দরকার বা একটা রো বাড়ানো দরকার, বা এখানে আরেকটা কলাম বাড়ানো দরকার। সেটা আমরা এই ইনসার্ট টেবিল থেকে, এই ড্র টেবিল থেকে আমরা মানে ড্রয়িং করতে পারি আর কি। এটাও খুব মজার, কিন্তু এটার চেয়ে অ্যাডভান্স টুল ভিতরে আছে, আমরা দেখবো একটু পরে। জাস্ট টুলটা যেহেতু দেওয়া আছে আমি একটু চেষ্টা করি আর কি। যখনই আমি এই টুলটাকে সিলেক্ট করলাম, দেখো এটা একটু সিলেক্ট করা দেখা যাইতেছে। ঠিক আছে, আর এখানে মাউসটা আমি যখনই নিয়ে আসলাম একটা পেনের মতো বা একটা কলমের মতো দেখা যায়, তাই না? তা আমি জাস্ট কলমের আমি আমার আমি আমার সো এখন আমি আমার যদি লেফট বাটন, মাউসের লেফট বাটন চেপে জাস্ট এভাবে ক্লিক মানে কি বলে একটু আঁকার চেষ্টা করি, তাহলে দেখো সে কিন্তু আমাকে কি করলো বলো তো, এখানে আমাকে একটা একটা কলামকে 2টা কলামে ভাগ করে দিল। ঠিক আছে, তারপর আরো অনেক সুবিধা আছে। তুমি এখান থেকে চাইলে এভাবে টেনে বড় করে তাকে ছাড়তে পারো, সে তোমাকে এরকম বানায় দিবে। ঠিক আছে, সারি বাড়াইতে পারো, কলাম বাড়াইতে পারো, যা ইচ্ছা তাই বাড়াইতে পারো। ঠিক আছে, আবার মন চাইছে মাঝখান থেকে দিতে পারো। তো এই পেন্সিল মানে এই কলমটার অনেক গুণ। ঠিক আছে, আবার যদি চাও যে মাঝখান দিয়ে আরো একটা দাগ দিয়ে দাও, মানে আরো একটা রো বানায় দাও, সম্ভব, এটা কঠিন কিছু না। ঠিক আছে, তো আমরা এখানে আসলাম, আমাদের এখান থেকে এই ড্র টেবিলটা আমরা ব্যবহার করলাম। তো আমরা ইনসার্ট টেবিল, ড্র টেবিল এবং এই যে এখান থেকে যে আমাদের কি বলে একটা ডিজাইন অলরেডি দেওয়া আছে, এটা ব্যবহার করে আমরা টেবিল বানানো শিখলাম। ঠিক আছে, তো এখন আমি একটু পিছনে যাই। তো এখন এখানে আমরা যখনই আমরা একটা টেবিল নিয়ে কাজ করব, তখন এই টেবিলটার মধ্যে ক্লিক থাকা অবস্থায় আমরা খেয়াল করব আমাদের এখানে যে ট্যাবগুলো ছিল এখানে অতিরিক্ত আরো 2টা ট্যাব শো করে। টেবিল টুলস নামে একটা মানে কি বলে মাদার ট্যাব, এর আন্ডারে 2টা আপনার চিলড্রেন ট্যাব আছে। একটা হচ্ছে টেবিল ডিজাইন আর একটা হচ্ছে টেবিল লেআউট। টেবিল ডিজাইনটার কাজ হচ্ছে এই স্ট্রাকচারের উপর ভিত্তি করে, অর্থাৎ স্ট্রাকচার এরকমই থাকবে। হ্যাঁ, যেমন আমরা একটা বাড়ি করি, একটা বাড়ির মধ্যে আমরা প্রথমে কি দেই, আমরা একটা বাড়ির মধ্যে কয়েকটা পিলার নিয়ে একটা বাড়ি তৈরি করি, যে অনেকগুলো পিলার 8টা 10টা পিলার নিয়ে একটা বাড়িকে আমি একতলা একটা বাড়িকে দাঁড় করাই, একটা উপরে ছাদ থাকে, এটা হচ্ছে এর একটা স্ট্রাকচার। ঠিক আছে, এখন এর মধ্যে ইট ইট দেওয়া হয়, সিমেন্ট দেওয়া হয়, রং দেওয়া হয়, হ্যাঁ অনেক ধরনের এটার সৌন্দর্য বর্ধনের জন্য অনেক কিছু করা হয়, কিন্তু মূল স্ট্রাকচার কিন্তু একই থাকে। তা আমাদের টেবিলের যে আমরা যেটা ড্র করলাম এটা হচ্ছে মূল স্ট্রাকচার। তুমি এই মূল স্ট্রাকচারকে এই টেবিল ডিজাইন থেকে শুধুমাত্র ডিজাইনের পার্টটাই, অর্থাৎ এর মধ্যে যত ডিজাইন আছে ডিজাইন করতে পারবা, এটাকে অনেক লিপস্টিক লাগায় আবার সুন্দর যেভাবে এটাকে সুন্দর করা যায় রং টং দিয়ে এটাকে সুন্দর করতে পারবা। কিন্তু তুমি যদি একে বাড়াইতে চাও বা কমাইতে চাও, অথবা এর কোনো কাঠামোগত কোনো পরিবর্তন তুমি আনতে চাও, তাহলে তোমাকে যেতে হবে টেবিল লেআউটে। টেবিল ডিজাইনে তুমি এটা পারবা না। ঠিক আছে, আর আমাদের এখানে যেই টেবিলটা তৈরি হলো, এই টেবিলের এখানে দেখো একটা মুভ টুল আছে। এই মুভ টুলটার কাজ হচ্ছে তুমি যখন এটা ক্লিক করবে এটাকে মুভ করতে পারবা, যে কোনো জায়গায় এটার পজিশন সেট করতে পারবা। তোমার যে মনে হয় একটু উপরে দরকার উপরে সেট করতে পারবা, যদি মনে হয় একটু নিচে দরকার নিচে সেট করতে পারবা। ঠিক আছে, এটাকে পজিশন নাড়ানোর জন্য এই মুভ টুলটা আমাদের এই কর্নারে থাকে। অবশ্যই তুমি যখন টেবিলটা সিলেক্ট করবা অথবা টেবিলের উপর মাউসটা রাখবা তখনই তুমি এটা পাবা। ঠিক আছে, আর এই যে কর্নারে একটা বক্স, স্কোয়ার বক্সের মতো দেখা যায়, এইটার কাজ হচ্ছে তুমি টেবিলটাকে চাইলে বড় ছোট করতে পারবা। ঠিক আছে, বড় ছোট করতে পারবা।
মানে তুমি যেভাবে চাও ওইভাবে বড় ছোট করতে পারবা, ঠিক আছে, যতগুলো রোই থাকুক না কেন, যতগুলো কলামই থাকুক না কেন, ঠিক আছে। এখন আর ভিতরে যে দাগগুলো আছে আমরা এই দাগগুলোকেও কাস্টমাইজ করতে পারি। কিভাবে? যেমন এই কলামটা তৈরি হওয়ার ক্ষেত্রে এই পাশে দুইটা দাগ আছে, তাই না? এখন দুইটি পাশে দুইটা বর্ডার আছে, এখন এই বর্ডার লাইনের উপর মাউসটা রাখলে এইরকম একটা চিহ্ন আসবে, দেখতেছো? অন্যরকম কিন্তু একটা চিহ্ন আসে যার দুই পাশে তীর আছে। জাস্ট ক্লিক করো, এভাবে টানো, ডান বামে তুমি চাইলে টানতে পারবা, ঠিক আছে, ডানে বামে টানতে পারবা। ওকে, আমি এখানে আরেকটা অঙ্কন করি। আচ্ছা, তো এখন এই যে ডানে বামে টানতে পারলো আর কি, বিষয়টা বুঝতে পারছো তো সবাই আশা করি, ঠিক আছে। কারণ এখানে আমরা অনেক সময় ক্রমিক নং লিখি বা সিরিয়াল নাম্বার লিখি বা রোল নাম্বার লিখি, হ্যাঁ, এরকম কিন্তু আমাদের ছোট বক্স দরকার হয়, ঠিক আছে। তাহলে আমরা বক্সটাকে কি করতে পারবো, ছোট বড় করার জন্য আমরা এভাবে এই মাউসটাকে আমরা এই দাগের উপর রাখবো, ঠিক আছে। আর কলামের যে দাগগুলো এই দাগের উপর রাখবো, আর এই যে রোয়ের দাগগুলোর উপর রাখলেও এই চিহ্নটা আসে, মানে অর্থাৎ তুমি যদি চাও রোটাকেও বড় ছোট করতে পারো, ঠিক আছে, রোটাকেও বড় ছোট করতে পারো। ওকে, চাইলে রোটাকে বড় ছোট করা যায়, এই যে। তা আমরা অনেক সময় কি করি, আমরা অনেক সময় কিন্তু বিভিন্ন ক্যাশ মেমো বানাই, তাই না? ক্যাশ মেমোর মধ্যে আমাদের এরকম মানে মাঝখানে রোটা বড় লাগে, হ্যাঁ, নিচের রোটা ছোট লাগে, এরকম ক্যাশ মেমোর মধ্যে আমরা যারা ক্যাশ মেমো করে থাকি তারা এরকম দেখতে পাই, ঠিক আছে। খরিদ্দার মানে বিক্রেতা এখানে আইটেমের নাম লেখে, এখানে দর লেখে, এখানে মানে কয় পিস নেবেন, আর এখানে কি বলে, এখানে দাম লেখে, ঠিক আছে, এখানে এভাবে দাম লেখে। সরি, এটাকে আসলে একটু ধরতে একটু কষ্ট হয়ে যায় আমার। আচ্ছা, তো এইখানে এইভাবে দাম লেখে বিক্রেতা, ঠিক আছে, দামগুলো লেখে আর এখানে দর লেখে, তাই না? আর এইখানে মোট লেখে, এর আগে আরেকটা ঘর দেয়। আমি এই ঘরটা যদি দিতে চাই ইনসার্ট আসবো, এই যে এখান থেকে ড্র টেবিল, আমি জাস্ট এখান থেকে যদি আরো একটা ঘর বাড়াইতে চাই বাড়াইতে পারবো, ঠিক আছে। এইভাবে আমরা বিভিন্ন মেমো টেমো তৈরি করতে পারি। হ্যাঁ, আরো বিস্তারিত আমরা সামনে আসতে যে কিভাবে কি ডিজাইন করবো, হ্যাঁ, আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাইলাম। আচ্ছা, তো এই ছিল আমাদের কাজ, আমরা সহজে এটাকে কাস্টমাইজ করতে পারবো। আচ্ছা, সহজে আমরা একে কাস্টমাইজ তো সহজে একে আমরা কাস্টমাইজ করতে পারবো, ঠিক আছে। তো এখন আমি যেটা বলতেছিলাম তোমাদেরকে যে, ও আরেকটু কথা, তোমরা যদি চাও যে এই টেবিলটাকে বাড়াবো, অর্থাৎ এইখানে তোমরা তিনটা রো নিছো, তাই না, তিনটা সারি নিছো, তিনটা সারি আছে বরাবর, ঠিক আছে। এখন তুমি চাইতেছো যে এইখানে আরো একটা সারি তোমার প্রয়োজন, তাহলে শেষ সারিতে তুমি মাউসটা রেখে জাস্ট কিবোর্ড থেকে, তোমার যে কিবোর্ডে আছে কিবোর্ডের ডান পাশে তাকালে দেখবা ক্যাপস লকের উপরে ট্যাব বাটন আছে, এই ট্যাব বাটনের উপর প্রেস করলে তোমার আরো একটা রো সে তোমাকে দিয়ে দিবে, মানে সেম কলাম রেখে তোমাকে আরো একটা রোকে সে দিয়ে দিবে, ঠিক আছে। এবার যতবার তুমি প্রেস করবে ততবার কি হবে বলো তো, তোমাকে একটা করে রো সে লেখার জন্য দিয়ে দিবে, তোমাকে কষ্ট করে অন্য কোনো টুল ব্যবহার করতে হবে না। আচ্ছা, এরপরে আমরা যদি চাই যে আরো ডিজাইন বা আরো কাস্টমাইজ করার প্রয়োজন, তাহলে এইখানে আছে আমরা দেখতে পাবো, যখনই আমাদের টেবিলের উপর ক্লিক করা থাকবে তখনই এই টেবিল টুলস নামে একটা ট্যাব এখানে যুক্ত হবে, ঠিক আছে। যখনই আমরা ক্লিক করব তখনই টেবিল টুলসের আন্ডারে টেবিল ডিজাইন আর টেবিল লেআউট নামে আরো দুইটা তোমার কি বলে চিলড্রেন ট্যাব যুক্ত হবে। টেবিল ডিজাইনের কথা আমি অলরেডি বলছি যে আমরা একটা কাঠামোর মধ্যে রং টং দিয়ে বাইরে বিভিন্নভাবে আমরা সৌন্দর্য বর্ধন করতে পারবো, ঠিক আছে, এটা তোমরা করতে পারবা। আচ্ছা, আমি এখানে একটু দেখাই। আচ্ছা, তো ধরো তোমরা এখানে একটা এখানে একটা আমি আরেকটা স্ট্রাকচার একটু বাড়াই, আমার একটা স্ট্রাকচার বেশি লাগবে। আচ্ছা, তো এখন এখানে এখানে আমি দেখো, আমি এইটার ডিজাইনটা যদি আমি চাই পরিবর্তন করতে, তাহলে আমি সেটা কিভাবে করব। তোমরা দেখো, আমি টেবিল ডিজাইনের মধ্যে প্রথমে ক্লিক করলাম এবং টেবিল ডিজাইনের এখানে আছে টেবিল স্টাইল অপশন, আমরা এটা একটু পরে দেখব। এবং এখানে আছে হচ্ছে টেবিল স্টাইলস, অর্থাৎ এই টেবিলটাকে স্টাইল করার জন্য আমরা এখান থেকে যে কোনো একটা স্টাইল চুজ করতে পারবো। হ্যাঁ, এখন এই টেবিলের স্টাইলটা কিন্তু চুজ হয়ে গেল। তো এছাড়াও আরও তোমার যেটা ভালো লাগে তুমি সেটা দিতে পারবা, এবং এটাকে চাইলে তুমি কাস্টমাইজও করতে পারবা। এখানে আছে মডিফাই টেবিল স্টাইল, হ্যাঁ, আমি এটা নেই, এটা নিয়ে একটু ভালো বুঝবা। তো এখন এই টেবিলটাকে যদি আমি কাস্টমাইজ করতে চাই, জাস্ট এখানে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর মডিফাই স্টাইলে যাব। এখন মডিফাই স্টাইলে আমি কোন রোটাকে নিয়ে মডিফাই করব, এখানে দেখো মার্ক করা আছে কিন্তু, হ্যাঁ, আমি হোল টেবিল করলে হোল টেবিল হবে, ওকে, যেখানে আমি অ্যাপ্লাই করবো এখানে হবে। এখানে প্রথমে আছে হেডার রো, অর্থাৎ এই
টেবিলটার যে হেডার, এই হেডারটা নিয়ে আমি কাজ করব। এখানে আমি হেডার কালারটা দিলাম এই যেটা, এই কালারটা দিলাম। এরপরে আছে আমার কি বলছে, আমার টেবিলের যেই কি বলে এখানে টেবিলের রো গুলা কই, এই যে এই টেবিলের রো, আমি রো কালারটা দিলাম, ধরো এই কালারটা কি দিব, হ্যাঁ আমি চাইলাম এরকম কালার ডিজাইন করা যায়, অনেক কিছু ডিজাইন করা যায়। তোমরা একটু এইখান থেকে এই যে অ্যাপ্লাই ফরম্যাটিং টু, এই টুলটাকে ভালো করে তোমরা একটু নাড়াচাড়া করে দেখবা, ঠিক আছে। এখানে অনেক ধরনের তোমার এই টেবিলটার যেখানে যেখানে কাজ করা সম্ভব এখানে সব কিছু দেওয়া আছে। হ্যাঁ আমরা এগুলো একটু অ্যাপ্লাই কমই করি, তারপর তোমরা যদি চাও মডিফাই করতে পারো, তোমাদের ইচ্ছা, ঠিক আছে। এছাড়াও এখানে আছে ফরম্যাট নামে একটা টুল আছে, এই টুলের আন্ডারে তুমি এটাকে আরো ডিজাইন সুন্দর করতে চাইলে এখানেও বেশ কিছু তুমি অপশন পাবা, ঠিক আছে। এগুলো একটু দেখবা। তো আমি ওকে করে দিই, দেখো টেবিলের ডিজাইনটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, দেখছো। তো এইভাবে তোমরা কি করতে পারো, টেবিলের ডিজাইনকে পরিবর্তন করতে পারো। আমি একটু ক্লিক দিই, আবার টেবিল ডিজাইনে যাই, এবং এই যে এই পাশটা আমি বললাম যে পরে পরে দেখবো বা পরে বলবো, এখানে খেয়াল করো আমি যখনই টেবিলটার মধ্যে ক্লিক করলাম তখন এখানে কিন্তু দেখা যায় যে কোথায় কোথায় আমার কালারটা সুন্দর হবে, তারা আমাকে ওই ঘরগুলো এখান থেকে মার্ক করে দিছে। অর্থাৎ কোন জায়গায় ডিপ হবে, কোন জায়গায় হালকা হবে, হেডার রো কোনটা থাকবে, এভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো। যেমন হেডার রো, এই টপ, এই রোটা কিছু আমি আনটিক করে দিই, তাহলে পুরো টেবিলটার কালারটা এই তাদের যেভাবে রোগুলো চলতেছে এইরকম আসবে আর কি। অর্থাৎ উপরেটা সাদা হইতে পারে না, এখন উপরেটা অন্যটা কালার দিয়ে দিছে, ঠিক আছে। তারপরে এখানে ফার্স্ট কলাম আমি এটা চাইলে উঠাই দিতে পারি, কিছুই হলো না। ব্যান্ডেড রো, এটা উঠাই দিতে পারি। ব্যান্ডেড রোস, এন্ড ব্যান্ডেড রোস মানে হচ্ছে একটা আমার যে কালার হবে আর একটা অন্য, মানে একটা একটু লাইট কালার হইতে পারে, একটা হোয়াইট কালার হইতে পারে, এরকম আর কি। ধরো এখানে আমি ব্যবহার করলাম কালো কালার, এটা সাদা হবে, বা এটাকে আমি ব্যবহার করলাম ব্লু কালার, এটা ব্যবহার করলাম ইয়েলো কালার। এভাবে মানে পরপর একই কালার বারবার আসবে, এটা হচ্ছে ব্যান্ডেড রো, এটাকে ব্যান্ডেড রো বলে, ঠিক আছে। ব্যান্ডেড রো বলে এটাকে। আর যদি আমি চাই যে একটা কলাম সাদা আর একটা কলাম কালো, বা একটা কলাম হলুদ আর একটা কলাম লাল, বা একটা কলাম হলুদ আর একটা কলাম সবুজ, এভাবে যদি আমি পরপর একই সিস্টেমে বারবার কলাম রাখি, এটাকে বলা হচ্ছে ব্যান্ডেড কলামস, ঠিক আছে। তো তোমরা এগুলো একটু নাড়াচাড়া করে দেখবা। এই যে দেখছো ব্যান্ডেড কলাম দিচ্ছি মতো কি অবস্থা হয়েছে আমাকে, সে এই যে যে কালারটা আমি চুজ করলাম, হ্যাঁ এই অনেকটা গোলাপের মতো আর কি, হালকা গোলাপি মনে হয় নাকি। আচ্ছা যাই হোক, এখন এই কালারটা পরেরটা কিন্তু সাদা। এখন আমি যদি এখানে আরো একটা মানে কলাম বাড়াই, তাহলে ওই কলামটা অবশ্যই সাদা হবে, দেখবা। আমি তোমাদেরকে দেখাই, এখানে যদিও পরে আসবো, জাস্ট আমি তোমাদের দেখানোর জন্য আর কি। দেখো এর পরের এটা কি হয়েছে, সাদা হয়েছে, দেখছো। কারণ এটা হচ্ছে ব্যান্ডেড কলাম, ঠিক আছে। তো আমরা ব্যান্ডেড রো অ্যাপ্লাই করা শিখছি, ব্যান্ডেড কলামে অ্যাপ্লাই করা শিখছি। তো আমাদের এইভাবে বিভিন্নভাবে আমরা আমাদের টেবিলকে কাস্টমাইজ করতে পারি, ঠিক আছে। তা আমি আশা করি তোমাদের এটা নিয়ে আর কারো কোনো মানে সমস্যা নাই। আর তোমরা যদি অ্যাপ্লাই না করতে চাও তাহলে যে ক্লিয়ার, ধরো এটা দরকার নেই তোমার, ক্লিয়ার করলে তোমার এটা চলে যাবে, মানে একবার কিছুই নেই, সব গেছে গা, খালি হয়ে গেছে, মানে আমার দাগগুলোও চলে গেছে, ঠিক আছে। তো যাই হোক, এখন এখানে আমি যদি চাই যে এটাকে আমি বর্ডারগুলো আবার পুনরায় আনবো, কারণ ক্লিয়ার হয়ে গেছে তো কোনো কালারই নাই। তো আমরা বর্ডারগুলো যদি আনতে চাই তাহলে এখানে আছে যে বর্ডার্স, জাস্ট ক্লিক, এখানে এখানে আছে অল বর্ডার। আমরা যে অল বর্ডার অ্যাপ্লাই করি তাহলে আমাদের কি আমাদের টেবিলের যে রোগুলো ছিল এবং দাগগুলো ছিল, যে বর্ডারগুলো ছিল, বর্ডারের দাগগুলো প্রত্যেকটা সেলের জন্য যে বর্ডারের দাগগুলো ছিল এগুলো সব চলে আসছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা বিভিন্ন বিভিন্ন সাইডে আর কি দাগগুলো দিতে পারি। অর্থাৎ একটা সেলের তো 4টা পাশ হয়, তাই না। তো এই বটম, টপ, লেফট, রাইট, এই চারপাশে বর্ডারগুলো আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দিতে পারি, অথবা আমরা অ্যাপ্লাই করে নো বর্ডার দিতে পারি। আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে যে টেবিলের স্টাইলে আমরা লেখাগুলো লিখবো কিন্তু টেবিলটা থাকবে না, অর্থাৎ টেবিলটা হিডেন থাকবে, টেবিলের দাগগুলো হিডেন থাকবে। ওই ক্ষেত্রে আমরা কি করি, চলে আসি এখানে এবং এখান থেকে আমরা নো বর্ডার দিই। তাহলে কি হলো, তোমার বর্ডার মানে টেবিলটা কিন্তু আছে, এখানে কি আছে বলো তো, আমি যে মার্ক করি তাহলে দেখতে পাবো টেবিলটা আছে কিন্তু টেবিলের দাগগুলো নাই। এরকম আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে, ঠিক আছে। তো এই হলো কথা। আচ্ছা এটাকে আমি একটু মার্ক করে নিই, মার্ক করে আমি এটাকে অল বর্ডার দিয়ে দিই। আচ্ছা বর্ডারগুলো দিলাম, এবং এখানে আছে শেডিং। তো আমরা যদি এখান থেকে কোনো ডিজাইন নিজের মন মতো না অ্যাপ্লাই করি, তাহলে আমরা এই শেডিং টুলটা ব্যবহার করে, আমাদের শেডিং টুল এবং বর্ডার্স এই দুইটা টুলের ব্যবহার করে আমরা এটাকে আমাদের যে পছন্দসই ডিজাইন আমরা এটা দিতে পারি, ঠিক আছে। তো এর জন্য আমাদের কি করতে হবে, প্রথমে যতটুকু নিয়ে আমরা কাজ করব ততটুকু মধ্যে ক্লিক করব, এবং এইখান থেকে যে শেডিং টুলটা জাস্ট ক্লিক করব,
ক্লিক করলে এখানে অনেক কালার আছে, আমি যে কোনো একটা কালার এখান থেকে চুজ করতে পারি। আমি যদি এই কালারটা দিতে চাই অবশ্যই দেওয়া যাবে, কোনো ব্যাপার না। এবং আমি যদি চাই যে এখান থেকে আরও অনেক কালার আছে, যেমন এই যে নো কালার, কোনো কালার যদি দিতে না চাও জাস্ট মার্ক করো নো কালার, কালার যদি থাকে এটা চলে যাবে, ঠিক আছে। আর যদি মনে হয় যে না আমার অন্য কালার লাগবে, আরও কালার লাগবে, যারা একটু ওই ওয়েবসাইট অথবা ডেভেলপমেন্টের সাথে জড়িত অথবা গ্রাফিক ডিজাইনের সাথে জড়িত, তারা এই হেক্স কোডকে চিনে, ঠিক আছে। আমাদের গুগলে সার্চ করলে এরকম হেক্স কোড, হেক্স কালার কোড লিখে সার্চ করলে অনেক ধরনের কালার কোড পাওয়া যায়, আমাদের পছন্দসই কালার কোড আমরা ব্যবহার করতে পারবো। অথবা আমরা যদি চাই যে স্ট্যান্ডার্ড এই টুলটা ব্যবহার করে এখান থেকে যে কোনো একটা কালার নিব, যেমন আমি এই কালারটাই নেই, ওকে করে দেই, দেখো এই কালারটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এখন আমরা বিভিন্ন কালার ব্যবহার করতে পারি। আবার যদি আমি চাই এখানে একটা ব্যান্ডেড রো বানাবো, জাস্ট এটা একটা সিলেক্ট করলাম, এটাকে আমি কি বলে একটু হালকা একটা কালার দেই, আচ্ছা একটা কালার অ্যাপ্লাই করলাম, হ্যাঁ। আবার এরপরেরটা ওই কালার সাদা থাকবে, তারপরটা আবার এই কালারটা হবে, ঠিক আছে। এটা একটা ব্যান্ডেড রো এর মতো হয়ে গেল, ঠিক আছে। তো এভাবে আমরা কাস্টমাইজ করে আমরা কাজ করতে পারি। এখন আমার মনে হলো যে এই বর্ডারগুলো আমি কালো রাখবো না, বা এই বর্ডারগুলো একটু মোটা করব, ঠিক আছে। তো এইটা কিভাবে করব? তো এই বর্ডারগুলোকে যদি আমি না রাখতে চাই বা হিডেন রাখতে চাই বা মোটা করতে চাই, চিকন করতে চাই, অথবা ডাবল বর্ডার দিতে চাই, অনেক সময় দেখা যায় অনেক ডকুমেন্টের মধ্যে ডাবল বর্ডার থাকে, অর্থাৎ চতুর্পাশটায় একটা ডাবল বর্ডার থাকে। তো এইটা কিভাবে দিব? এটা দেওয়ার জন্য আমরা প্রথমে চলে আসবো বর্ডার স্টাইল। এই যে এখানে অনেক ধরনের বর্ডার স্টাইল দেওয়া আছে, আমরা যে ডাবল বর্ডার দিতে চাই, ঠিক আছে। এখন কোথায় ডাবল বর্ডার দিবা? এটা দেওয়ার জন্য কিন্তু এখানে একটা পেন চলে আসছে। এখন তুমি যদি এভাবে জাস্ট টানো, প্রেস করো, তাহলে কিন্তু হয়ে যাবে, হ্যাঁ যদিও হয়ে যাবে, কিন্তু এটা গুড প্র্যাকটিস না। আমি তোমাদের একটু দেখাই, এই যে হয়ে গেল, তাই না? এটা গুড প্র্যাকটিস না, এটা কি? আচ্ছা এটা কিন্তু গুড প্র্যাকটিস না। তো আমাদের গুড প্র্যাকটিসটা কি? গুড প্র্যাকটিস হচ্ছে আমরা যখন এরকম বর্ডার নিতে চাইবো, ডাবল বর্ডার, হ্যাঁ জাস্ট আমি এটা সরাই দিই, কলমটা যেতেছে না কেন? আচ্ছা, তো এখন এটা যাবে কখন? আমি এখানে আসবো বর্ডার, এই যে অল বর্ডার অ্যাপ্লাই করলে এটা চলে যাবে। আচ্ছা একটু পিছনে যাই, ব্যাগে যাই। তো আমি এটার চতুর্পাশে বর্ডার দিতে চাই, তো কিভাবে দিব? জাস্ট ক্লিক, এবং এখান থেকে আমি চলে আসবো বর্ডার স্টাইল, অলরেডি সিলেক্ট করা আছে, না থাকলে সিলেক্ট করে নিব। আর এখান থেকে যে বর্ডারসে গিয়ে আমরা এই যে অল বর্ডার দিব না, আমরা দিব হচ্ছে এই যে আউটসাইড বর্ডার। আউটসাইড বর্ডার দিলে আমাদের শুধু চতুর্পাশে একটা ডাবল লাইনের একটা বর্ডার নিবে। তোমরা যদি বড় করি তাহলে হয়তো দেখতে পাবা, এই যে ডাবল লাইনের কিন্তু একটা বর্ডার নিছে, দেখছো? তো এই হলো আমাদের বর্ডারের কাজ। আমি আশা করি সবাই বর্ডারের কাজগুলো বুঝছো, ঠিক আছে। আর বর্ডার পেইন্টে আরো অনেক ধরনের ইয়ে আছে, তোমরা এখান থেকে চাইলে পয়েন্টটা মানে যে এইখান থেকে আমরা যখন ক্লিক করি কোনো বর্ডার, তখন আমাদের এই বর্ডার পেইন্টারটা মার্ক হয়ে যায়, ঠিক আছে। আমরা এটাকে দূর করতে চাইলে জাস্ট ক্লিক করবো, তখন এই পেইন্টারটা চলে যাবে, ঠিক আছে। তো আমরা এখানে সিঙ্গেল লাইনে কাজ করব, বর্ডার পেইন্টারটা আমাদের দরকার নাই, ঠিক আছে। জাস্ট মার্ক করে আমরা সিঙ্গেল বর্ডার দিয়ে দেবো চতুর্পাশে, এই যে সিঙ্গেল বর্ডার, আউটসাইড সিঙ্গেল বর্ডার হয়ে গেল, ঠিক আছে। আর যদি চাই যে না আমার কালারগুলো হোয়াইট দরকার, অনেক সময় আমাদের এরকম হয় যে হোয়াইট বর্ডার দরকার হয়, এই ক্ষেত্রে আমরা ক্লিক করব পুরো টেবিলটা, এবং এখানে আসব, এই যে এখান থেকেও করা যায় অথবা এখান থেকেও করা যায়। পেইন্ট কালারটা চেঞ্জ করে আমরা পেইন্ট কালারটাকে চুজ করব এবং এখান থেকে হোয়াইট দিয়ে দিলাম। আমি এটাকে নো কালার দিলাম, মানে বর্ডার পেইন্টারটা আমার দরকার নাই, বর্ডার পেইন্টার ইউজ করে কাজ করব না। আমি চলে যাব বর্ডারসে, এবং এখান থেকে আমি এই যে দেখো এই যে অল বর্ডার্স, অথবা মানে অল বর্ডার্স দিলে একবারে সব ভিতর দাগগুলো সহ সব সাদা হয়ে যাবে, ঠিক আছে। এই যে অল বর্ডার্স সাদা হয়ে গেছে কিন্তু, হ্যাঁ। এখন তোমার যদি মনে হয় না এই দাগগুলো চিকন হয়ে গেছে বেশি, আর একটু মোটা করা দরকার, জাস্ট এইখানে আসো, এই যে এখানে যে একটা সাইজের একটা ব্যাপার আছে, তোমরা এখান থেকে বর্ডারটার কতটুকু সাইজ রাখতে চাও ওইটা এখানে দিতে পারবা। যেমন আমি চাই একটু 3, একটু বেশি মোটা করব, হ্যাঁ 3 দিব। সাইজটা কত হবে? এই বর্ডারের সাইজটা হবে 3। তো আমি এখানে কি করব? অল বর্ডারসে চলে যাব এবং এখান থেকে জাস্ট অল বর্ডারসে ক্লিক করব। আমার একটা সেলের মধ্যে কার্সর আছে, এই জন্য এই সেলটার উপরে অ্যাপ্লাই দিয়েছে। জাস্ট আমি এটা ক্লিক করব, মার্ক করব এবং অল বর্ডারসে ক্লিক করব। এখন দেখো সব জায়গায় আমার কিন্তু এই হোয়াইট বর্ডারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এরকম আমাদের মাঝে মধ্যে প্রয়োজন পড়ে, যদি আমাদের সব জায়গায় প্রয়োজন না হয়, জাস্ট এতটুকুর মধ্যে প্রয়োজন পড়ে, আমি একটু মার্ক করি না, এতটুকুর মধ্যে আমার প্রয়োজন পড়ে, আমরা সেটা অ্যাপ্লাই করতে পারবো। উপরে কিন্তু আর অ্যাপ্লাই হয় নাই, ঠিক আছে। তো এইভাবে আমরা বর্ডার ডিজাইনগুলো করে থাকবো, ঠিক আছে। তো আমি আশা করি এখানে আর কোনো অপশন নাই যেটা তোমাদেরকে দেখানো হয় নাই, আমি আশা করি তোমরা পারবা।
আচ্ছা এইটা দেখানো একটু বাকি আছে, আমি এটা একটু কালো করি, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। আচ্ছা, এখন এই যে এখানে আমাদের এখান থেকে তো আমরা একটা বর্ডার স্টাইল নিলাম, কি স্টাইল নিব না নিব এখান থেকে নিলাম। আর এইখানে আছে হচ্ছে বর্ডারটাকে আরো মডিফাই, মানে যেই স্টাইলটা আমি নিলাম এই লাইনটাকে আরো একটু মডিফাই করার মতো বেশ কিছু টুল আছে এখানে, ঠিক আছে। আমাদের যেমন এটা দরকার, আমি এটাকে নো ইয়ে করে দিলাম, জাস্ট ক্লিক এবং অল বর্ডারসে ক্লিক। এখন দেখো আমার কেমন একবার ডট 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 একটা বর্ডার হয়ে গেছে, তাই না? সুন্দর না? তো এইরকম আমাদের অনেক বর্ডার আছে, এই বর্ডারগুলো আমরা এখান থেকে নিয়ে নিয়ে অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। তোমরা একটু দেখবা, যেমন এই বর্ডারটা আছে, এটা একটু অ্যাপ্লাই করি, জাস্ট এখানে একটা ক্লিক করে নিই আগে। ক্লিক করার পর আমি এটা এখান থেকে নিব, কই গেল, এই বর্ডারটা নিলাম এবং অ্যাপ্লাই করে দিলাম। দেখছো কি অবস্থা, একবারে ওই পাকিস্তান আর ভারতের বর্ডারের মতো হয়ে গেছে, তারের বেড়া, তাই না? তো যাই হোক, এইভাবে আমরা কি করব, আমরা আমাদের বর্ডারের স্টাইলগুলো চেঞ্জ করব, স্টাইলগুলো দিব, ঠিক আছে। তাই আমি আশা করি তোমাদের এখানে আর কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখানে সবগুলো টুল নিয়ে আমরা অলরেডি কথা বলছি। তো এখন আমরা চলে যাব টেবিল লেআউটে। টেবিল ডিজাইন আমরা অলরেডি করে ফেলছি, এখন টেবিল লেআউট নিয়ে আমরা কথা বলবো। টেবিল লেআউটটা আসলে অনেক বড়, কিন্তু তবুও আমরা ধৈর্য সহকারে এগুলো করার চেষ্টা করব। তো এখন এটাকে আমি একটু এত ডিজাইন রাখবো না, এটাকে একবারে একটা নর্মাল ডিজাইন দিয়ে দিই আমি, ঠিক আছে। নর্মাল ডিজাইন জাস্ট এখান থেকে আমি একটা নর্মাল ডিজাইন এটাকে দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে আসলাম, এই যে প্রথম যেটা এটা নর্মাল ডিজাইন। তো এই হলো অবস্থা, নর্মাল ডিজাইন নিলাম। আমি চলে যাব টেবিল লেআউটে। এই টেবিল লেআউটের মধ্যে প্রথমে আছে সিলেক্ট, কি আছে, সিলেক্ট। এইটাতে তুমি সেল সিলেক্ট করতে পারবা, ঠিক আছে। সেল সিলেক্ট করতে পারবা, তারপরে কলাম সিলেক্ট করতে পারবা, মানে তোমার মাউসের কার্সরটা যেখানে থাকবে সেখানেই অ্যাপ্লাই হবে, ঠিক আছে। রো সিলেক্ট করতে পারবা, পুরো রো। আসলে আমরা এইভাবে টেনে টেনে করতে করতে অভ্যস্ত, এইখান থেকে এই সিলেক্ট ব্যবহার করে আমরা এই কাজগুলো করি না, পুরো টেবিলকেও সিলেক্ট করা যায়, ঠিক আছে। তো এখানে অনেকগুলো টুল আছে, 4-5টা টুল, 4টা টুল। সেলকে সিলেক্ট করতে পারবা, কলামকে সিলেক্ট করতে পারবা এবং রোকে সিলেক্ট করবা, পুরো টেবিলকে সিলেক্ট করতে পারবা, ঠিক আছে। এখন ভিউ গ্রিড লাইন, এই গ্রিড লাইনসের কাজটা কি আমরা একটু দেখি। হ্যাঁ, গ্রিড লাইনের তো আমি কাজ দেখতেছি না। তো গ্রিড লাইনের খুব একটা কাজ নাই, আমি প্রপার্টিস, এই যে এই টুলটা অ্যাপ্লাই করি, প্রপার্টিস দিয়ে তুমি দেখতে পাবা তোমার এখানে রো রোয়ের হিসাব কিতাব দেখতে পাবা, সাইজ কতটুকু আছে, এগুলো আসলে আমাদের খুব একটা লাগে না কাজে। তো এখানে এই টেবিলের এই টুলগুলো খুব একটা লাগে না, টেবিল প্রপার্টিস বা এখানে এই টুলগুলো খুব একটা লাগে না। তো এখানে এই টুলগুলো ভিউ গ্রিড লাইন্স এবং প্রপার্টিস এটি খুব একটা ব্যবহার হয় না। আচ্ছা, আমরা এটাতে চলে যাই, এই ড্র দিয়ে কি করলে, আমি অলরেডি ড্র দিয়ে তোমাদের একে দেখাইছি যে তোমরা কিভাবে টেবিল অঙ্কন করবা, আমি তোমাদেরকে অলরেডি কিন্তু দেখাইছি, ঠিক আছে। তো আমরা এই টুলটাকে বাদ দিতে গেলে আবার ড্র টেবিলের মধ্যে ক্লিক করতে হবে, তাহলে এই টুলটা মানে ডিসেবল হয়ে যাবে। আমি তোমাদের প্রথম ক্লাসে বলেছিলাম এখানে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যে টুলগুলো আছে এই টুলগুলো হচ্ছে অন অফ বাটনের মতো, একবার প্রেস করলে অন হবে আর একবার প্রেস করলে অফ হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে ইরেজারের কাজটা কি? ইরেজারের কাজটা হচ্ছে তোমরা যদি মুছতে চাও, যেমন আমার এটা দরকার নেই, আমি এটা মুছে ফেলবো, এটা দরকার নেই, এটা দরকার নাই, আমি এটা মুছে ফেলবো। বা আমার মনে হলো যে এই ঘরের এগুলো কিছুই দরকার নেই, আমি মুছে ফেললাম। আমার মনে হলো এই ঘরের কিছু দরকার নেই, আমি মুছে ফেললাম। আমার মনে হলো এইটা দরকার নেই, মুছে ফেললাম। আবার মনে হলো এটা দরকার নেই। তো আমরা এইভাবে এই যে আমাদের যে একটা ইরেজার, আমাদের রাবারের মতো আর কি, এটা দিয়ে আমরা আমাদের যে কোনো কিছু ডিলিট করতে পারবো, ঠিক আছে। টেবিলের সেলকে কাস্টমাইজ করতে পারবো আর কি। তো এই ছিল মোটামুটি আমাদের ইরেজার এবং ড্র টেবিলের কাজ। তবে আশা করি সবাই বুঝতে পারছো। তো আমাদের ডিজাইনটা আসলে কন্ট্রোল জে দিতে দিতে বেশি এসে পড়ছে। তো এই ছিল আমাদের টেবিল তো এই ছিল আমাদের টেবিল ডিজাইন তো এই ছিল আমাদের টেবিল ডিজাইনের তো এই ছিল আমাদের টেবিল লেআউটের
ড্র গ্রুপের গ্রুপ টুলের কাজ। ঠিক আছে, তো আমরা এখন একটু দেখি, আমাদের মনে হলো যে এই টেবিলের এই রোটা আমার লাগবে না, এটা ডিলিট করা দরকার, অথবা এই কলামটা আমার প্রয়োজন নেই, এই কলামটা আমার ডিলিট করা দরকার। ঠিক আছে, এই কাজটা যখন আমরা সিলেক্ট করব তখন আমাদের এইখানে কিন্তু একটা কি বলে একটা টুল সেকশন উঠে, দেখছো, খেয়াল করছো? এটা দিয়ে তোমরা এখান থেকে অনেক কাজ কাস্টমাইজ অনেক কিছু করতে পারো। ঠিক আছে, যেমন আমি চাই টেবিলটা ডিলিট করতে, এখান থেকে ডিলিট করতে পারবো, আবার এইখান থেকেও ডিলিট করতে পারবো। ও আমাকে না খোঁজার সুবিধার্থে এখানে আর কি শো করায় যে এখান থেকে তুমি কোনো কাজ করতে চাও কিনা, মানে কুইক অ্যাক্সেস করতে চাও কিনা, কুইক দ্রুত কাজ করতে চাও কিনা, এখান থেকে অ্যাপ্লাই করে আমরা এই টুলগুলোকে ব্যবহার করে কাজ করতে পারি। আবার এই কাজটা আমরা এইখান থেকেও করতে পারি, এই যে এখান থেকে। তা আমার মনে হলো যে টেবিলের এই কলামটা আমার প্রয়োজন নাই, তো জাস্ট আমি তো চাইলে ইরেজার দিয়েও মুছতে পারতাম, তাই না? ইরেজার দিয়েও মোছা যায়। তো তো এটা আমরা করি না, আমরা করি কি ইরেজার ব্যবহার করি না এই ক্ষেত্রে। আমরা এই ক্ষেত্রে টেবিল টুলের মধ্যে ডিলিট টুলটার মধ্যে আসি। আমরা এই ক্ষেত্রে ডিলিট টুলটার মধ্যে আসি এবং এখান থেকে যে টেবিল সেল ডিলিট অথবা টেবিল কলাম ডিলিট, টেবিল রো ডিলিট অথবা টেবিল ডিলিট টেবিল, মানে পুরো টেবিলটাই ডিলিট, আমরা এই টুলগুলো অ্যাপ্লাই করে ডিলিটের কাজগুলো করে থাকি। তো এখন আমি যেহেতু কলাম সিলেক্ট করছি, আমি কলামটাই ডিলিট করব, কলামটা ডিলিট হয়ে গেল। ঠিক আছে, তো এরপর আমরা যদি চাই যে এই রোটা আমার লাগবে না, এই রোটাকে সিলেক্ট করলাম এবং এখানে চলে গেলাম ডিলিট রোস, এই টেবিলের রোটা কিন্তু ডিলিট হয়ে গেল। তো এইভাবে আমরা আমাদের টেবিলের যেই রো কলাম এবং এগুলো আমরা ডিলিট করব। আর আমরা যদি চাই যে একটা সেল ডিলিট করবো, যেমন আমরা এই সেলটার দরকার নাই, জাস্ট ক্লিক এবং টেবিল সেলস, দেখো টেবিলের সেলটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এরকম হয় আর কি, আমাদের অনেক সময় অনেক কিছু প্রয়োজন পড়ে ডিলিট করার, তো আমরা এটা ব্যবহার করে ডিলিট করব। ঠিক আছে, আর সর্বশেষ যে টুলটা আছে টেবিল ডিলিট টেবিল, এটা ইউজ করে পুরো টেবিলটাই ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো এই হলো অবস্থা। আচ্ছা, এরপরে আছে আমাদের ইনসার্ট রো অ্যাবভ। মানে আমরা যদি চাই যে আমাদের এই যে রো এর মধ্যে আমাদের মাউসটা রাখা আছে, যেখানেই রাখা থাকুক না কেন, সেইটার উপরে যদি আমি আরো রো চাই, তাহলে জাস্ট এটা ক্লিক করব। এটা ক্লিক করলে উপরে আমার কি হবে, যতবার ক্লিক করবো ততবার রো তৈরি হবে। ঠিক আছে, আবার আমার যদি মনে হয় যে না আমি নিচে রো তৈরি করব, এই যে যেখানে মাউসটা রাখছি সেখান থেকে রোটা তৈরি হবে। আমি যদি ভিতরে রাখতাম তাহলে এখান থেকে তৈরি হইতো। ঠিক আছে, তৈরি হইতো। আমি এখানে রাখলাম, এখান থেকে আমি নিচে রো তৈরি করব। ঠিক আছে, তো রো তৈরি হলো। তো আবার যদি আমি চাই যে ডানে বামে করব, সেটাও পারি। আমি জাস্ট কলাম করব, এই যে ইনসার্ট কলাম লেফট, অর্থাৎ বাম পাশে আমি কলাম তৈরি করব। এবং আমি বললাম যে ইনসার্ট কলাম রাইট, আমি ডান পাশে কলাম তৈরি করব। যেখানে ক্লিক দিব সেখানে কলাম তৈরি হবে। ঠিক আছে, আমি যদি ডানে দেই ডান পাশে তৈরি হবে। এইভাবে আমরা কলাম বাড়াইতে পারবো। ঠিক আছে, আমরা যদি এভাবে ডিলিট করে দেই আমাদের টেবিলের কলামটা, আমাদের মনে হলো যে না আরেকটা কলাম দরকার, জাস্ট চলে আসবো ইনসার্ট কলাম রাইট, আমাদের কলাম তৈরি হয়ে গেল। তো এই টুলগুলো নিয়ে আমি আশা করি তোমাদের আর কারো কোনো কথা নাই। ঠিক আছে, এরপরে আছে হচ্ছে আমাদের এইখানে একটা মজার কিছু, এই মার্জ গ্রুপের মধ্যে আমাদের মজার কিছু টুল আছে, খুবই মজার টুল। তো তোমরা খেয়াল করো, এখানে আমরা যদি চাই যে আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে যে উপরের যেই আমাদের রোটা থাকবে, এই রোটার মধ্যে একটা কলাম থাকবে। কয়টা কলাম? একটা কলাম। এই রো এর মধ্যে আমাদের একটা কলাম থাকবে, অর্থাৎ এই রো এর মধ্যে অন্য কোনো কলামের আমার দরকার নেই, অর্থাৎ এই দাগগুলো আমার প্রয়োজন নেই। আমি এটার মধ্যে একটা ডেটা রাখবো। জাস্ট যখনই আমরা এটাকে জাস্ট সিলেক্ট করব, যতটুকু নিয়ে করতে চাই ততটুকু সিলেক্ট করলে এখানে একটা টুল ইনেবল হবে মার্জ গ্রুপের মধ্যে, যে মার্জ সেলস ক্লিক করলে এখানে 4-5টা সেলকে সে একটা সেলে কনভার্ট করতে পারে। জাস্ট ক্লিক করো, দেখো একটা সেলে কিন্তু কনভার্ট হয়েছে, খেয়াল করছো? আচ্ছা, আবার অনেক সময় আমাদের দরকার হয় যে এখানে যতগুলো আছে আমি এই কলামগুলোকে একটা কলামে পরিণত করব। জাস্ট মার্জ সেল, দেখো একটা কলামে কিন্তু পরিণত হচ্ছে। আবার এটাকে সিলেক্ট করো, মার্জ সেলস একটা কলামে, আবার এখানে ক্লিক করো, মার্জ সেলস একটা। ঠিক আছে, তো এই হলো কথা। আমরা এইভাবে কি করতে পারবো বলো তো, আমরা টেবিলের যে রোটাকে অথবা কলামটাকে আমরা মার্জ করে একটা কলামে অথবা একটা রোতে আমরা কনভার্ট করতে পারবো। ঠিক আছে, তো অনেক সময় আমাদের আবার প্রয়োজন পড়ে যে একটা সেলকে মাঝ বরাবর দুইটা ভাগ করতে, অথবা একটা কলামকে
দুইটা ভাগে ভাগ করতে। যতটুকু সিলেক্ট করবা বা মাউসের কার্সরটা যেখানে থাকবে ততটুকুর মধ্যে এই টুলটা তুমি অ্যাপ্লাই করতে পারবা, এই স্প্লিট সেলস। তো আমি এতটুকুর মধ্যে অ্যাপ্লাই করব, স্প্লিট করব, মানে অর্থাৎ এই সেলটাকে আমি দ্বিখণ্ডিত করে দেব। অর্থাৎ একটা সেলকে আমি দুইটা সেলে মানে একটা কলামকে আমি দুইটা কলামে রূপান্তরিত করব। জাস্ট ক্লিক, ওকে। দেখো এখানে কিন্তু কি হয়েছে বলো তো, এখানে কিন্তু আলাদা আলাদা দুইটা মানে কলাম হয়ে গেল একটা কলাম থেকে, ঠিক আছে। তো অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে যে আমরা একটা টেবিলকে দুইটা টেবিলে কনভার্ট করব। অর্থাৎ তুমি একটা টেবিলের এখানে একটা ডিজাইন করছো, সব কিছুই ওকে আছে, এখন তোমার মনে হলো যে এই টেবিলটার ডেটা এখানেই শেষ, এখন আর একটা সেম টেবিল তোমার প্রয়োজন। তাহলে তোমার কি করা দরকার, তুমি এখানে ইনসার্টে যাবা, এখান থেকে ডিজাইন নিবা, তাই না, এখান থেকে ডিজাইন নিবা, সরি হ্যাঁ, ইনসার্টে যাবা, এখান থেকে ডিজাইন নিবা, ডিজাইন নিয়ে সেটাকে আবার ছোট বড় এটার সাথে মিলানোর চেষ্টা করবা, ঠিক আছে, কোথায় কতটুকু আছে না আছে এভাবে মিলানোর চেষ্টা করবা, তাই না, দাগ টেনে টেনে, ওকে, এভাবে মিলানোর চেষ্টা করবা। এটা কিন্তু একটা ঝামেলার কাজ, তাই না। তো আমার অনেক সময় প্রয়োজন পড়ে যে না, এরকম দরকার নাই, আমার এই টেবিলটাই আরেকটা টেবিলে কি কনভার্ট, আরেকটা সেম টেবিল বানানো যায় কিনা। এটা করার জন্য আমরা কি করব, যে কোনো আমাদের যেখানে দরকার, যেমন এই রোটার পরে আর আমার টেবিল প্রয়োজন নাই, তো আমি এখানে আরেকটা ট্যাব প্রেস করে আরেকটা রো বানাই, এই যে রো বানাইলাম। এখন আমার মনে হলো যে না, এখান থেকে আমি এটাকে স্প্লিট করে দিই, মানে আলাদা করে দিই। তো আলাদা করার জন্য আমরা কি করব, টেবিল লেআউটে আসবো এবং স্প্লিট টেবিল। এখন এটা করার পরে কি হলো এটা, এখানে আমার কিন্তু আছে দুইটা টেবিল আছে, কিন্তু একটা মধ্যে একটা ঢুকে গেছে, আমি একটু আলাদা করে দিই, এই যে। তো এখন কিন্তু আমাদের এরকম হয় মাঝে মধ্যে একটার মধ্যে একটা ঢুকে যায়, ঠিক আছে, তো আমাদেরকে বুঝতে হবে। এখন দেখো সেম টেবিলে কিন্তু আরেকটা তৈরি হয়ে গেছে। এখন তোমরা এখানে চাইলে যতগুলো খুঁজি ততগুলো, আর একই রকম, অর্থাৎ এইখানে হবে ধরো অন্য একটা কিছু আর এইখানে হবে অন্য একটা কিছু, আলাদা আলাদা আমরা একটা টেবিলকে দুইটা টেবিলে কনভার্ট করতে পারলাম, ঠিক আছে। তো আমি আশা করি এখানে আর কোনো কথা নাই। তো এখন আমরা যেটা দেখব, টেবিল লেআউটে আসি এবং এখান থেকে আমাদের মাঝে মধ্যে এরকম হয় অবস্থা, আমি একটু আর একটু ইয়ে করি, না একটু পেজটা দেখার দরকার। আচ্ছা, তো আমাদের এখানে পেজের চতুর্পাশে একটা মার্জিন টানা আছে। তো মাঝে মধ্যে আমরা এগুলোকে টেনে বড় ছোট করে ফেলি, ঠিক আছে, এরকম টেনে বড় ছোট করে ফেলি, এরকম করি কিন্তু, ঠিক আছে, টেনে বড় ছোট করে ফেলি, দাগের চেয়ে খারাপ দেখা যায়। এখন এটাকে ফিক্সড করার জন্য সিস্টেম কি, বা এটাকে কিভাবে ফিক্সড করা যায়, বা কোনো ওয়ে আছে কিনা। তো এটাকে ফিক্সড করার জন্য আমাদের এখানে একটা টুল আছে, অটো ফিট। হ্যাঁ, অটো ফিট, এখানে আমরা বিভিন্নভাবে ফিট করতে পারি, যেমন অটো ফিট কন্টেন্টস, অর্থাৎ আমাদের ভিতরে যতটুকু ডেটা থাকবে, হ্যাঁ, ভিতরে আমাদের যতটুকু ডেটা থাকবে এই ডেটার চেয়ে বেশি সে টেবিলটাকে নিবে না। অর্থাৎ এই ডেটার সর্বোচ্চ বড় যেটা, ওই ডেটার ঘর অনুযায়ী সেই টেবিলটাকে একবারে মানে মিনিমাইজ করে ফেলবে। তো আমরা অ্যাপ্লাই করে দেখি অটো ফিট কন্টেন্টস, দেখো কি হলো, ছোট হয়ে গেল কিন্তু, তাই না। এখন আবার যদি আমি এখান থেকে দ্বিতীয় টুলটা অ্যাপ্লাই করতাম, অটো ফিট উইন্ডো, তাহলে কি হতো, এটার যেই মার্জিন আছে এই মার্জিনের বাইরে এটাকে সে নিত না। দেখছো, এই যে মার্জিন, দুই পাশে যে মার্জিনটা ছাড়া আছে সে এতটুকুর মধ্যেই রাখতেছে, এর বাইরে কিন্তু সে নিতেছে না, ঠিক আছে, দুই পাশ থেকে সে টেবিলটাকে সমান করে ফেলছে, ঠিক আছে। এরপরে আছে হচ্ছে ফিক্সড কলাম ওয়াইড, এটা খুব একটা অ্যাপ্লাই, একটু দেখি ফিক্সড কলাম ওয়াইডের কাজটা কি। তো ঠিক আছে, অটোফিট এই দুইটাই আমাদের কাজে লাগে, এটা খুব একটা কাজে লাগে না। আচ্ছা, এরপরে এরপরে আমাদের এখানে ডিস্ট্রিবিউট রোস আছে, আর এই পাশে আছে হচ্ছে মানে সেল সাইজ। তো এরপরে তো এরপরে আমাদের সেল সাইজ, এই গ্রুপের মধ্যে আমাদের এখানে আছে হচ্ছে টেবিলের সেলের মানে দৈর্ঘ্য এবং প্রস্থ, অর্থাৎ টেবিলটার দৈর্ঘ্যটা কতটুকু, আমি এটা যদি বাড়াই কমাই তাহলে তোমরা দেখতে পাবা এখানে মানটারও পরিবর্তন হবে, এখানে এটার এই দুইটার মান পরিবর্তন হবে। দেখছো, এখানে কিন্তু মান পরিবর্তন হয়েছে। তো তোমরা যদি এভাবে রো এবং মানে রো এর কলাম এবং
রোয়ের যেই কলাম অথবা মানে দৈর্ঘ্য প্রস্থকে তুমি যদি কাস্টমাইজ করো তাহলে তুমি এখান থেকেও করতে পারো, এখান থেকেও ম্যানুয়ালি করতে পারবো, অথবা মানে এখানে একটু ক্লিক করলেও করতে পারবা, ঠিক আছে, ছোট বড় করতে পারবা, এবং এখান থেকেও আমরা কলামকে ছোট বড় করতে পারবো, ঠিক আছে। রো এবং কলাম দুইটাকে আমরা ছোট বড় এখান থেকে করতে পারবো, ঠিক আছে। আর এই ডিস্ট্রিবিউট রো এর কাজটা কি, অর্থাৎ তুমি যদি এইটা অ্যাপ্লাই করো তাহলে প্রত্যেকটা রো সমান হয়ে যাবে। দেখো আমি একটু দেখাই তোমাদের পিছনে গিয়ে, এই যে এই রোটা কিন্তু ছোট ছিল, তাই না? তো আমরা মাঝে মধ্যে এভাবে টেনে বা বড় ছোট করে আমরা সমস্যা তৈরি করে ফেলি। তো এখন দেখা যায় আমাদের যেই টেবিলের স্ট্রাকচার অনুযায়ী এই বক্স যতটুকু করা, এর মধ্যে রোগুলাকে আমরা মাঝে মধ্যে এলোমেলো করে ফেলি, টেনে এভাবে টেনে আমরা ছোট বড় করে ফেলি, করি কিন্তু। তো এটা যাতে সব কয়টা ঘর সমান হয়, অর্থাৎ সবগুলো রো যেন সমান হয়, এটা থেকে আমরা ডিস্ট্রিবিউট রো যদি অ্যাপ্লাই করি তাহলে দেখো আমাদের প্রত্যেকটা ঘর কি হয়েছে, প্রত্যেকটা ঘরের যে রোগুলা এগুলো কিন্তু সমান সমান হয়ে গেছে, দেখছো, খেয়াল করছো? আচ্ছা, আর এখানে আমাদের দেখো এই কলামটা অনুযায়ী এই কলামটা একটু বড় হয়ে গেছে, আবার এটা সমান আছে মনে হয়। এখন আমরা যদি চাই যে না আমাদের কলামগুলোকে আমরা সমান করব সব, তাহলে এই যে ডিস্ট্রিবিউট কলামস, দেখছো প্রত্যেকটা কলামস কিন্তু সমান হয়েছে, কিন্তু আমাদের এই যে টেবিলের যে সাইজ, এই সাইজের কিন্তু কোনো বড় ছোট হবে না, অর্থাৎ আমি সাইজটা ছোট করে নিলাম। এখন যদি আমি অ্যাপ্লাই করি ডিস্ট্রিবিউট কলামস, তাহলে এই এতটুকু সাইজের মধ্যেই, বাউন্ডারির মধ্যেই এটাকে সে সমান ভাগে বিভক্ত করব, ঠিক আছে। তো আমি আশা করি এই সেল সাইজ গ্রুপটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। আচ্ছা, এরপর আছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট টুলের কাজটা কি? অ্যালাইনমেন্ট টুলের কাজটা খুবই মজার কাজ। তোমরা, আমি একটু বড় করি ঘরগুলোকে, নাহলে তোমরা বুঝবা না। আমি এখানে একটু বড় করলাম জাস্ট বোঝার জন্য আর কি। তো এখানে আমি একটা ডেটা লিখবো। তো ডেটা লেখার আগে তোমরা একটু খেয়াল করো, এই যে লেখাটা আমি শুরু করতেছি, এই লেখাটা কোথ থেকে শুরু হইতেছে? উপরে থেকে, মানে আমাদের এই টেবিল, এই সেলটাকে যদি আমরা কল্পনা করি, এই টেবিলের চতুর্পাশ, উপরে নিচে ডানে বামে, কিন্তু এই লেখাটা শুরু হইতেছে কিন্তু এইখান থেকে, তাই না? মানে উপরে বাম পাশ থেকে, টপ মিডল, মানে টপ লেফট। তো এখানে খেয়াল করো আমাদের যে অ্যালাইনমেন্ট গ্রুপের মধ্যে অনেকগুলো টুল আছে আমাদের এই টেবিলের সেলকে আমরা যাতে ডাটাটা কোথায় রাখবো, অর্থাৎ আমি যদি এখানে লিখি নেম, ঠিক আছে, এখানে আন্ডারলাইন আসতেছে কেন? আচ্ছা, আচ্ছা, এখানে আমি যদি লিখি নেম, তো খেয়াল করো আমাদের এখানে এই যে অ্যালাইনমেন্ট গ্রুপটার মধ্যে এখানে এই প্রথম যেটা আছে এটা হচ্ছে আমাদের এই অনুযায়ী সাজানো আছে। এই সেলটা, প্রত্যেকটা সেলই এইভাবেই সাজানো থাকে। তোমরা যদি চাও যে না আমি এটাকে কাস্টমাইজ করতে চাই, বা আমি এতটুকু কাস্টমাইজ করতে চাই, বা আমি এই কলামটাকে কাস্টমাইজ, রোটাকে প্রথম রোটাকে আমি কাস্টমাইজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবা? তোমরা এখানে আসবা, এখানে অনেকগুলো টুল দেওয়া আছে, যে কোনো একটা টুল তোমাদের পছন্দ অনুযায়ী অ্যাপ্লাই করবা। যদি উপরগুলো সিলেক্ট করো তাহলে এই টপের সাথে লেগে লেগে সে উপরেই থাকবে, নিচে আর নামবে না, সে ডানে বামে মুভ হয়ে মাঝখানে যাবে, দেখছো? এবার তোমরা কি করতে পারো, ডেটাগুলোকে ইয়ে করতে পারো। আমি এখানে লিখলাম এজ, তারপর এখানে আমি লিখলাম ক্লাস, এখানে লিখলাম তোমার পাসিং ইয়ার। আচ্ছা, তো এখন এই যে লেখাগুলা, যাই হোক, এই লেখাগুলোকে আমি যদি, হ্যাঁ, এই লেখাগুলোকে আমি যদি এখন ডানে বামে মুভ করতে চাই, তাহলে আমি সেটা কিভাবে করব? এই যে জাস্ট এইখান থেকে এটা অ্যাপ্লাই করব, একটু মাঝখানে গেল, এটা অ্যাপ্লাই করলে ডান পাশে চেপে গেল। তো এইভাবে আমরা এটাকে মুভ করতে পারবো। আর এখান থেকে যে টুলগুলো আছে আমরা যদি এটাই অ্যাপ্লাই করি তাহলে মিডল লেফট, এটা হচ্ছে মিডল সেন্টার, এবং মানে সেন্টার আর কি, অ্যালাইন সেন্টার, আর এটা হচ্ছে মিডল মানে সেন্টারের থেকে রাইট দিকে থাকবে আর কি। তো এইভাবে আমরা বিভিন্ন টুল অ্যাপ্লাই করে আমরা এগুলো একটু দেখতে পারি যে কোনটার কাজ কি, ঠিক আছে। এটার কাজ হচ্ছে নিচে থাকবে আর কি, বটমে থাকবে সব, ডানে বামে যাবে, মাঝখানে আসবে, ঠিক আছে। তো এইভাবে আমরা আমাদের টেবিলের ডাটাগুলোকে কাস্টমাইজ করতে পারি, অর্থাৎ কোথায় সে থাকবে তার অবস্থান নির্ধারণ করে দিতে পারি। যেমন আমি চাচ্ছিলাম যে এগুলো সব পুরো টেবিলটার মধ্যেই সব মিডলে থাকবে, তাহলে জাস্ট মিডল, ওকে। আচ্ছা, তোমরা বোঝানোর জন্য আমি ঘরটা একটু বড় করছি। তো এরপরে আছে টেক্সট ডিরেকশন, অর্থাৎ তোমার এই টেক্সটটা কোন দিকে হবে, তুমি এটাকে ডিরেকশন দিতে চাও, তাহলে তোমাকে এই টুলটা অ্যাপ্লাই করতে হবে। আমরা অনেক সময় দেখে থাকি আমাদের যেই
হাজিরা খাতা, ওইখানে টিচাররা অনেক সময় লম্বা করে লিখে থাকে ফ্রাইডে, লম্বা করে জাস্ট একটা মানে ফ্রাইডে লিখে পুরো খাতার মধ্যে হাজিরা খাতার মধ্যে টান দিয়ে দেয়। যেমন আমি তোমাদেরকে এটার মধ্যে করে দেখাই, এটা আমি সবগুলো ইরিজ করে দিই, ঠিক আছে। তো এখান থেকে আমি এটাকে একটু ছোট করি, যেমন আমি এখানে লিখলাম ধরো ফ্রাইডে, FRIDAY, ফ্রাইডে। তো ফ্রাইডে লিখলাম। এখন এটাকে আমি চাই লম্বা করে দিতে, অর্থাৎ এই সেলের মধ্যে তো আর কিছু লেখা নাই, এই কলামটার মধ্যে শুধু একটা ডেটাই আছে। তো জাস্ট আমি এটাকে উপরের দিকে ডিরেকশন দিয়ে দেবো, টেক্সট ডিরেকশন, এখান থেকে বিভিন্নভাবে দেওয়া যায়। এই যে ফ্রাইডে দিলাম, তাহলে কিন্তু আমার হয়ে গেল। এখন এখানে যতগুলোই হোক না কেন আমাদের এই পুরো একটা ঘরের মধ্যে কি থাকবে বলো তো, ফ্রাইডেটা এভাবেই থাকবে, ঠিক আছে। তো আমরা এইভাবে এগুলাকে কিন্তু কাস্টমাইজ করতে পারি, ঠিক আছে। টেক্সট ডিরেকশন মানে টেক্সটটা কোথায় থাকবে, আমার টেক্সটটা কোন দিকে থাকবে আমি সেটাকে দিতে পারি। আবার এটাকে সব সিলেক্ট করে আমি এটাকেও দিতে পারি, ঠিক আছে। বিভিন্ন দিকে রোটেট করতে পারি, যেদিকে খুশি ওই দিকে টেক্সটের ডিরেকশনটা সেট করে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে সেল মার্জিন, অর্থাৎ আমাদের এই যে এক একটা সেল, এই সেলের মার্জিনটা কতটুকু হবে। আমি এখানে এটাকে লেফটে সেন্টার লেফট আনি। তোমরা দেখো আমাদের যে লেখাটা শুরু হয় এখানে কিন্তু একটু জায়গা থাকে, দেখছো এই প্রত্যেকটা লেখার আগে কিন্তু একটু জায়গা আছে, জায়গা ছেড়ে দিছে। এটা মূলত হচ্ছে সেল মার্জিন। তো সেল মার্জিন অর্থাৎ লেফট মানে বাম পাশে আমাদের কিছু সেলের জন্য মানে যা লেখাটা যাতে একবারে সেলের সাথে লেগে না যায় এর জন্য মার্জিন ছাড় আছে। তোমরা যদি এটা কাস্টমাইজ করতে চাও তাহলে এইখানে আসবা, ক্লিক দিবা, এখান থেকে তোমরা সেল মার্জিনটা নর্মালি লেফটে থাকবে 0.8 এবং রাইটে থাকবে 0.8। তোমরা এটাকে 0 করে দাও, দেখো 0 করলে কি হয়, জাস্ট ওকে। দেখো একবারে চেপে গেছে, কিন্তু প্রত্যেকটা ঘরের লেখাগুলো চেপে গেছে। তো এইভাবে তোমরা সেল মার্জিনগুলো সিলেক্ট করতে পারবে এবং নিজের পছন্দসই তোমরা সেল মার্জিন নিতে পারবে, অর্থাৎ কতটুকু জায়গা ছেড়ে তোমার লেখাটা দেখাবে তুমি এটা ডিসাইড করে দিতে পারো। তো আমি আশা করি এইখানে এই টুলটা নিয়ে তোমাদের আর কারো কোনো অ্যালাইনমেন্ট গ্রুপের টুলগুলো নিয়ে তোমাদের আর কারো কোনো কথা নেই। আচ্ছা, এরপরে আছে যে সর্ট। এই সর্টের কাজ হচ্ছে তোমার টেবিলের ডাটাকে, অর্থাৎ এখানে যদি সিরিয়াল অনুযায়ী থাকে A থেকে Z অথবা Z থেকে A অথবা 1 থেকে 10, সে আবার এটাকে 10 থেকে 1 করে দিতে পারে। তো এটা আমি আর দেখালাম না, এটা খুব ইজি একটা টুল, তোমরা এটা অ্যাপ্লাই করে দেখবা। এটা মানে ও করে কি, যদি ওই রকম ডাটা থাকে অর্থাৎ তোমার যদি এগুলা সিরিয়াল মেনটেন করে সে সেটাকে উল্টায় দিবে আর কি। তো এটা না করলাম। আচ্ছা, তো এখানে আমরা আরেকটা বিষয় আছে আমাদের, যেমন রিপিট হেডার্স রো। এই কাজটা কি আমি একটু তোমাদের দেখাই, খুবই মজার এবং ইন্টারেস্টিং একটা টুল। ধরো এখানে আমি একটু এখানে অনেকগুলো ঘর বাড়াই, ঠিক আছে। আমি একটু সিলেক্ট করে নিই, অনেকগুলো একসাথে বাড়াইতে হবে তো। আচ্ছা, আমি এখানে এটাকে একটু ছোট করি। এখানে হবে 1 2 3 সিরিয়াল হবে এবং এখানে নাম হবে, এখানে ফোন নাম্বার হবে, এখানে হচ্ছে স্বাক্ষর, ঠিক আছে। তো আমি লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটার মধ্যে আমি বাংলা টাইপ করব, এই জন্য জাস্ট সিলেক্ট, হোমে আসবো, এখান থেকে আমি সুতুনি এমজি দিয়ে দেবো অথবা টাইপ করবো সুতুনি এমজি, সুতুনি এমজি বাংলা ফন্ট সিলেক্ট হয়ে গেল। এবং আমার কিবোর্ড মুড, অর্থাৎ আমাদের যে কিবোর্ড মুড আছে আমি তোমাদেরকে একটু দেখাই এখানে শো করে। এই যে আমাদের যে কিবোর্ড মুড আছে আমরা এটাকে নিব হচ্ছে বিজয় ক্লাসিক। এটা মূলত নিচে আমি নিয়ে আসি, আমার এখানে 2টা মনিটর চলতেছে এই কারণে তোমরা এটা দেখতে পাচ্ছ না। আমি এটাকে নিচে নিয়ে নিলাম, হ্যাঁ, আর এখান থেকে বিজয় ক্লাসিকটা আমি চুজ করে নিলাম। এখন বিজয় ক্লাসিক যেহেতু আমি এখানে অ্যাপ্লাই করে দিয়েছি, এখন বাংলা লেখা খুব সহজে আসবে। তো আমি এখানে দিব হচ্ছে নেম, মানে নাম, এখানে আমি দিব হচ্ছে মোবাইল নাম্বার, আচ্ছা মোবাইল লিখলাম, আর এখানে লিখলাম স্বাক্ষর। আচ্ছা, এখন এখানে আমি সিরিয়াল অনুযায়ী কি দেবো, এখানে লিখবো ক্রোমো, মানে ক্রমিক নং আর কি, অর্থাৎ কার সিরিয়াল কত। এটার মধ্যে আবার একটা আন্ডারলাইন আসছে, আন্ডারলাইনটা মুছে দেই। আচ্ছা, এখন এখানে এগুলোর মধ্যে আমার সিরিয়াল থাকবে, এখানে নাম থাকবে, এখানে থাকবে মোবাইল নাম্বার, এখানে থাকবে স্বাক্ষর। তো এইভাবে আমার এই টেবিলটা অনেক বড় একটা টেবিল, অর্থাৎ এখানে আমার 100 বা 200 লোকের লিস্ট আছে। আমি টেবিলটা এখান থেকে শুরু করছি।
তো আমি এটাকে একটু বড় করে নিই, জাস্ট সিলেক্ট করে নিলাম যাতে একসাথে 3টা করে আসে। ঠিক আছে, আমি একটু বেশি করে সিলেক্ট করে নিই যাতে একসাথে অনেকগুলো আসে। হ্যাঁ, এই যে আরেকটা পেজে চলে আসছে, আমি মূলত এটাই দেখাতে চাইছিলাম। তো এখন এখানে আমরা যে টাইপ করব, ধরো আমি এখানে টাইপ করলাম 1 থেকে, আমি এটার যে কাহিনী আছে 1 থেকে আমি লিখব। আমি এটা সিলেক্ট করলাম পুরোটা, আমি এখানে একটা সিরিয়াল নাম্বার দিলাম, ধরি আমি এই কয়টাই আমার হচ্ছে টেবিলের সদস্য সংখ্যা। আমি এখানে সিরিয়াল দেবো 1 2 3, আমি ম্যানুয়ালি লিখবো না, আমি এখানে নাম্বারিং টুলটা ব্যবহার করে আমি এখানে সিরিয়ালটা দিয়ে দিব। জাস্ট এখানে আসি, আমি এখানে কোনটা অ্যাপ্লাই করবো, কোনটা, এটা অ্যাপ্লাই করে দিই, জাস্ট এই টুলটা অ্যাপ্লাই করে দিলাম। আচ্ছা, এখন এখানে নাম্বার তো দেখাইতেছে না, নাম্বার আসলে আছে কিন্তু ভিতরে ঢুকে আছে। এই যে, এই যে নাম্বারটা, এটাকে আমি একটু সাইডে নিয়ে আসি। আচ্ছা, তো এখন আমাদের এখানে কিন্তু 1 2 দেখাইতেছে, আমি এখান থেকে এই পয়েন্টটা বাদ দিয়ে দেবো, মানে ডটটা বাদ দিয়ে দেবো। জাস্ট এখানে আসি, ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট, এখান থেকে আমি ডটটাকে কেটে দেবো। আচ্ছা, ওকে দিই। এখন কিন্তু ডট নাই একটার মধ্যে, একটু মাঝখানে দিই, একটু মিডলে দিই, বেশি মিডলে দিলে আবার চলে যাবো। আচ্ছা, হয়েছে, যা হয়েছে হয়েছে। তো এখন এইভাবে আমাদের কিন্তু সিরিয়াল আমরা অলরেডি প্রায় 48টা সিরিয়াল করছি। ঠিক আছে, আর একটু বাড়াই। আচ্ছা, তো এখন আমাদের এখানে প্রায় 50টা সিরিয়াল হয়ে গেল। এখন তোমরা খেয়াল করো, এখানে কিন্তু তোমরা অলরেডি একটা হেডার ডিক্লারেশন করে দিছো। আমি এখানে একটু ডিজাইন করি, এটার কালার দিই, সুন্দর একটা কালার দিই। এই কালারটা দিব নাকি, হ্যাঁ, একটা কালার দিলাম। তো এইটা হচ্ছে তোমাদের হেডার। তো এখন অথবা অ্যাশ কালার দিয়ে দেবো, আমি একটু অ্যাশ কালার দিই, অ্যাশ কালারটা মনে হয় সব জায়গায় অ্যাপ্লাই হয়। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের হচ্ছে হেডার। এখন এখানে তোমরা যে নামগুলো সিরিয়ালে লিখলা, হ্যাঁ, নাম লিখছো, কোনটা কোন ঘর তোমরা সহজেই এখানে কিন্তু বুঝতেছো যে এটা নামের ঘর, এটা মোবাইল নাম্বারের ঘর, এটা স্বাক্ষরের ঘর, এটা ক্রমিক নাম। কিন্তু দ্বিতীয় পেজে যখন তোমাদের টেবিলটা চলে গেছে, এখন কিন্তু তোমরা বুঝতেছো না যে এখানে নাম কোনটা, মোবাইল কোনটা, আসলে কি লিখবো না লিখবো বুঝতেছো না। তো এইখানেও হেডারটা দরকার হয় মাঝে মধ্যে, তোমরা কি করো, কপি করে এখানে পেস্ট করো। এটা খুব একটা গুড প্র্যাকটিস না। তোমরা টেবিল লেআউটে চলে যাবে এবং এখান থেকে এই তোমরা এই যে রিপিট হেডার, এই টুলটাকে অ্যাপ্লাই করবা। তো এটা কিভাবে অ্যাপ্লাই করবা, জাস্ট এখানে থাকো উপরে, সবার উপরে, মানে এই রোটাকে আমি হেডার হিসেবে চাই। তো যখনই তুমি এটা রাখছো, এখন দেখো রিপিট হেডার ক্লিক করলে এখন এটা কিন্তু ইনেবল হয়েছে। এখন ওই পরের পেজে গেলে তুমি কিন্তু দেখতে পাবা যে তোমার এই 50-ই আছে কিন্তু একটা রিপিট হেডার এখানে চলে আসছে, দেখছো? মানে এইটা তুমি যতগুলো পেজে যাবা, প্রত্যেকটা পেজে তোমাকে রিপিট হেডার হিসেবে এই লাইনটাকে, এই টপ লাইন মানে টপ হেডারটাকে দেখাই দিবে। আমি একটু বাড়াই, তাহলে তোমরা বুঝতে পারবা। এই যে দেখো, আমি পরের পেজে আসছি, তৃতীয় পেজে আমি 3 নম্বর পেজে চলে আসি, তখন সে আমাকে আবার রিপিট হেডার দিছে। তো এই টুলটা কিন্তু খুব একটা মানে জোস একটা টুল। ঠিক আছে, তো তোমরা এইভাবে কি করবা, এই রিপিট হেডারটা ব্যবহার করবা। ঠিক আছে, তো ঠিক আছে, আমি মনে করি তোমাদের এখানে আর করার কোনো প্রশ্ন নাই। আমি টেবিলটা ডিলিট করে দিই, অনেক বিশাল একটা টেবিল হয়ে গেছে। আমি ডিলিট করে নতুন একটা টেবিল নিব। আচ্ছা, আচ্ছা, তো এখন এখানে আমি লাস্ট যে টুলগুলো নিয়ে কথা বলবো, এটা হচ্ছে কনভার্ট টু টেক্সট এবং ফর্মুলা, এই দুইটা নিয়ে কথা বলবো। এবং এখানে একটা টুল বাকি ছিল, কোনটার মধ্যে যেন ছিল। আচ্ছা, আমি একটু দেখি কোথায় যেন বাকি বাকি রাখলাম। এখানে না, ও ইনসার্টের মধ্যে তো হ্যাঁ। তো আমরা এখন কনভার্ট টু টেক্সট নিয়ে কথা বলবো। এবং এখানে ইনসার্টের মধ্যে একটা টুল আছে, যে টুলটা নিয়ে আমরা কথা বলি নাই, সেটা হচ্ছে এই যে কনভার্ট টু টেক্সট টেবিল এবং এক্সেল স্প্রেডশিট এবং কুইক টেবিলস। এগুলো নিয়ে আমরা কথা বলি না, এগুলো নিয়ে এখন কথা বলবো আমাদের। তো আমরা চলে যাই টেবিল লেআউটে এবং এখান থেকে দেখো কনভার্ট টু টেক্সট, এই এই টুলটার কাজ কি, অর্থাৎ তুমি এখানে কিছু লেখা লিখলা, ধরো লিখলা নেম, আমার বাংলা হয়ে আছে আর কি, আমি লিখলাম নেম, সরি নেম, এখানে লিখলাম এজ, এখানে লিখলাম ডেট। আচ্ছা, পরের ঘরে লিখলাম আব্দুল আজিজ মিয়া, মিয়া, এখানে এজ দিলাম কত, 50, এবং এখানে দিলাম ডেট দিলাম
তোমার 21/1/2025 বা এরকম। তো এরকম একটা ডেট দিলাম এবং এখানে আমি আরো কিছু টেক্সট লিখি। লিখলাম, ধরো আমি লিখলাম, কি লিখবো, আচ্ছা মিতুল লিখলাম, মিতুল। এখানে আমি একটা বয়স দিলাম 25 এবং এখানে একটা ডেট দিলাম। আচ্ছা, এই যে এই টেবিলটা আমি তৈরি করলাম, এখন আমার কোনো কারণে এই টেবিলটার প্রয়োজন নাই, অর্থাৎ আমার ভিতরে লেখাগুলো দরকার কিন্তু টেবিলটা আমার প্রয়োজন নাই। এক্ষেত্রে আমরা টেবিলকে কিভাবে আবার টেক্সটে কনভার্ট করব? তো এই জন্য আমরা কি করি, আমরা এখান থেকে এই যে কনভার্ট টু টেক্সট এই টুলটাকে ইউজ করি। এই টুলটা অ্যাপ্লাই করলে তোমাকে বলবে যে তুমি যে কনভার্ট টু টেবিলকে টেক্সটে কনভার্ট করবা, এই ক্ষেত্রে তুমি কি ব্যবহার করবা, একটা থেকে আরেকটার দূরত্ব কিভাবে নির্ধারণ করবা, তুমি কি কমা দিবা নাকি আলাদা আলাদা প্যারা করবা নাকি ট্যাব দিবা। তো আমরা ট্যাবটাই রাখি, ওকে দিলাম। দেখো এখন এই যে একটা থেকে আরেকটা দূরত্ব এখানে ট্যাব ব্যবহার করে সে করে দিছে। এখন কিন্তু এগুলো কিন্তু লেখা, এগুলো কোনো টেবিল না, ঠিক আছে, এগুলো হচ্ছে জাস্ট একটা লেখা। এখন আমরা যখন এখানে ক্লিক করি, এখানে কিন্তু আর এক্সট্রা কোনো ওই যে টেবিল টুলসের কি বলে ট্যাবটা অন হচ্ছে না। তো এখন আমরা যদি চাই যে না এটাকে আমি আবার টেবিলে কনভার্ট করবো, বা আমার এরকম কিছু লেখা আছে যেগুলো আমি ট্যাব প্রেস করে করে করছি অথবা কমা প্রেস করে করে করছি, তো এগুলোকে আমরা আবার পুনরায় টেবিলে কনভার্ট করার জন্য জাস্ট ইনসার্টে আসব এবং এখান থেকে এই যে দেখো টেবিলের মধ্যে ক্লিক করব, এখানে আছে কনভার্ট টেক্সট টু টেবিল, জাস্ট এই টুলটা অ্যাপ্লাই করব। এখন সে বলতেছে যে তুমি যে এই টেবিল মানে টেক্সটকে কনভার্টেড ব্যবহার করবা, এই ক্ষেত্রে তোমার এই সেপারেট টেক্সট কিভাবে সেপারেট টেক্সটগুলোকে আমি বুঝবো, অর্থাৎ একটা থেকে একটা টেক্সটের যে সেপারেট করছো তুমি এখানে কি ব্যবহার করছো, কমা ব্যবহার করছো না ট্যাব ব্যবহার করছো না প্যারা ব্যবহার করছো নাকি অন্য কিছু। তো অটোমেটিক্যালি সে ট্যাব চুজ করে নিছে, জাস্ট ওকে দাও। দেখো আবার কি হয়েছে, টেবিলে কনভার্ট হয়েছে। আমি আবার টেবিল লেআউটে যাই, এখানে কনভার্ট টু টেক্সট, আমি এখানে কমা দিই, তাহলে তোমাদের আর একটু ক্লিয়ার হবে। দেখো এখন কিন্তু কমা ব্যবহার করে করে সে আমাকে জাস্ট টেবিলের ডাটাগুলোকে লিখে দিছে। এখন আমি যদি চাই যে না আমি আবার এটাকে টেবিলে কনভার্ট করব, ইনসার্টে আসবো, টেবিলে আসবো এবং এখান থেকে যে কনভার্ট টেক্সট টু টেবিল জাস্ট ক্লিক করব। এখন এই কমাতে সিলেক্ট করা আছে, দেখছো এই সেপারেট টেক্সট অ্যাট কমা, মানে কমা সেপারেট টেক্সটগুলো কমা দিয়ে আলাদা করা আছে, জাস্ট ওকে। দেখো আমাদের আবার কি হলো, টেবিলটা তৈরি হয়ে গেল। তো আমি আশা করি তোমরা খুব সহজেই ভালোভাবে বুঝতে পারছো, এটা নিয়ে তোমাদের আর কোনো কথা নাই, ঠিক আছে। তো আমি এখানে আরেকটা টেবিল তৈরি করি জাস্ট। আচ্ছা, তো এখন লাস্ট হলো আমাদের এখানে হচ্ছে ফর্মুলা। আমরা আমাদের টেবিলের মধ্যে মানে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে হিসাব কিতাব করতে পারি। যেমন ধরো আমি এখানে লিখলাম, এখানে আমি প্রত্যেকটা ঘরের মধ্যে লিখলাম 10, 12 বা একটা যাই লিখলাম, মন চাইলো যেটা লিখতে মন চাইছে আমি লিখলাম। এখন আবার এখানে লিখলাম, হ্যাঁ পরেরটা লিখলাম, আমি একটা সংখ্যা জাস্ট আমার মন মতো কিছু সংখ্যা আমি এখানে প্রেস করে দিলাম। এখন এখানে খেয়াল করো, আমি আরেকটা ঘর বাড়াই। এখন আমি চাই এই বড় বড় হিসাব করতে, আবার আমি চাই এই বড় বড় হিসাব করতে, আমি দুইভাবে হিসাব করতে পারবো। তা আমি এখন চাই যে এখানে যেই মানে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যার যোগফল কত। তো এই যে সংখ্যাগুলো আমি লিখলাম এগুলোর যদি যোগফল আমি বের করতে চাই, আমাকে অবশ্যই ক্যালকুলেটর বের করতে হবে। ক্যালকুলেটর বের করে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে লেখালেখি করতে গেলে ক্যালকুলেটর ব্যবহার করে আমরা হিসাবগুলো করে করে আমরা ম্যানুয়ালি টাইপ করে দিই যে এত হবে, ঠিক আছে। কিন্তু এই কাজটা সহজভাবে করা যায় কিভাবে, জাস্ট ক্লিক, এখানে আছে কনভার্ট টু টেক্সট, সরি এখানে আছে। তো এই কাজটা আমরা কিভাবে করি, এই কাজটা করার জন্য আমরা চলে যাই ফর্মুলাতে। এখন ফর্মুলাতে যখন আসবো তখন সে আমাকে ধরতেছে যে তুমি যে হিসাবটা করবা, যোগটা করবা, মানে সাম ফর্মুলা দেখাইতেছে, মানে একটা ফাংশন দেখাইতেছে সাম ফাংশন। এটা তোমরা এক্সেলে যখন যাবো তখন আরো ভালো বুঝবা। তো দেখাইতেছে যে সাম ইকুয়াল টু সাম লেফট, অর্থাৎ বাম পাশের যত হিসাব আছে আপনি সেগুলোকে কি যোগ করতে চান, যদি ওকে দেন তাহলে দেখবা যে যোগফলটা চলে আসছে। আবার তোমার যদি মনে হয় যে উপরে তুমি হিসাব করবো, উপরে উপরে জাস্ট ক্লিক করবা এখানে ফর্মুলাতে এবং এখানে লেখা আছে দেখো অ্যাবভ, মানে এই ঘরের উপরে যে হিসাব মানে সংখ্যাগুলো লেখা আছে এগুলোকে আমি হিসাব করতে চাই, জাস্ট ওকে, তোমার হিসাবগুলো কিন্তু হয়ে গেল। এরপরে আবার আমরা এখানে আসি, এখন দেখো আমাকে বলতেছে সাম অ্যাবভ, মানে উপরে তো কিছু নাই, একটা সংখ্যা আছে সেটাকে সে ধরছে, আমি এটাকে লেফট লিখে দেব, লেফট।
লেফট লিখে দিলাম। এখন দেখো লেফট, এই যে আমার এই পাশে হিসাবটা এখানে চলে আসছে। ঠিক আছে, তোমরা এইভাবে এগুলো অ্যাপ্লাই করতে পারবা, হিসাব করতে পারবা। ঠিক আছে, এখানে আমি এটা হিসাব করে দিই একটু। লেফট, ঠিক আছে, এখন আমি উপরে হিসাব করবো যা আছে। এই যে অ্যাবভ আসছে, ওকে অ্যাবভ, নো প্রবলেম, এটার আমি অ্যাবভ করে দিব। ঠিক আছে, খুব সহজ না যোগ বিয়োগ, মানে যোগ করাটা। আর যদি বিয়োগ করতে চাও তাহলে আগে বিয়োগের চিহ্ন দিয়ে নিবা। ধরো এখানে আমি বিয়োগ করতে চাই এটা, তাহলে বিয়োগের চিহ্নটা আগে দিয়ে নিবা, পরে উঠাই দিবা, সমস্যা নাই। জাস্ট ফর্মুলা লেফট, দেখো সে এই যে এইটা বিয়োগ করে, হ্যাঁ এটা বিয়োগ করছে, এই দুইটাকে যোগ করে এটা বিয়োগ করছে, তাহলে 6 থাকে। দেখো তো 6 থাকে কিনা। 10 আর হচ্ছে 21, 31, 31 থেকে 25 বিয়োগ করলে 6 থাকে। ঠিক আছে, সে তোমাকে খুব সহজেই বিয়োগ করে দিল। ঠিক আছে, তো এভাবে তুমি যদি কোনো ভ্যালুকে বিয়োগ করতে চাও সেটাকে বিয়োগ দিবা, গুণ করতে চাইলে গুণ, এভাবে দিবা, ভালো কিছু পাবা। আচ্ছা, তো এইখানে আমাদের আর কিছু নাই, এইখানে শুধু আমাদের ইনসার্টের মধ্যে, এই টেবিলের মধ্যে আর দুইটা টুল মানে বাকি আছে, তো আমরা এটা কেটে দেই। তো ইনসার্টের এখানে আমাদের যে এক্সেল স্প্রেডশিট, অর্থাৎ আমরা এক্সেলের কাজ করতে গেলে এক্সেলের মধ্যে আমরা স্প্রেডশিট পাবো, কিন্তু আমাদের এইখানেও যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। জাস্ট ক্লিক, জাস্ট ক্লিক, দেখো এখানে আমাদেরকে সে একটা মানে কি বলে একটা ছক দিয়ে দিচ্ছে। এই ছকের মধ্যে আমরা আমাদের টেবিলের যে কাজগুলো, এই কাজগুলো আমরা করতে পারবো। ঠিক আছে, বাইরে যখন ক্লিক দিব তখন ওই এক্সেলের ওই রিবন বা বাকি অংশটা চলে যাবে। ঠিক আছে, তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে কুইক টেবিলস। এখানে মানে কিছু টেবিলের ফরম্যাট দেওয়া আছে, এই ফরম্যাট দিয়ে আমরা আমাদের ক্যালেন্ডার অনেক কিছু নিতে পারি। যেমন ক্যালেন্ডার একটা ফরম্যাট নিতে পারি, এটা অ্যাপ্লাই করলাম, দেখো এখানে একটা ক্যালেন্ডার চলে আসছে, একটা সুন্দর একটা ডিজাইন সহ। ঠিক আছে, তো এইভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো বিভিন্ন মানে কুইক কি বলে বিভিন্ন কুইক টেবিল নিতে পারো, সহজেই দ্রুত কিছু টেবিল নিতে পারো। ঠিক আছে, তো নেওয়া যায় এই আর কি। তো এই ছিল আজকের মতো ক্লাস। আমি আশা করি তোমরা আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে এতক্ষণ যাবত ধৈর্য সহকারে করছো। তো দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।